দুজন উপদেষ্টাও আছে আপনার সমালোচনার মতো, দুজন উপদেষ্টা সরকারে আছে। সেক্ষেত্রে আসলে সরকার এবং এনসিপি এর একটি সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতায় এবং সর্বশেষ মোশাররফ আহমেদ ঠাকুরভাই যেটি বললেন যে আলী রিয়াজ এবং অন্যান্যরা বেজাল বাজানোর যদি চিন্তা করে তাহলে সাধারণ মানুষ খুশি উঠবে। এবং এখানে বলেছেনও যারা আসলে এখানকার ওই লুটেপুটে খাওয়ার চিন্তা করছেন তাদের ব্যাপারেও সতর্ক হতে হবে। আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। মোশাররফ ভাইকে দিয়ে শুরু করি। তো মোশাররফ ভাই আসলে আমাদের সংবিধানের বেশ কিছু বিষয়ে সামনে নিয়ে আসছেন। হ্যাঁ, তো আমি মনে করি আসলে এই সংবিধান থেকে বাদ দেওয়ার মতো অনেক কিছুই না, মানে মোটা দাগে অধিকাংশই বাদ দেওয়ার মতো ক্লজ রয়েছে বা আর্টিকেল রয়েছে যেগুলোকে আসলে সেটির জন্য সংবিধান সংশোধন প্রস্তাব আসছে না। বিষয়টি আসলে বাদ দেওয়া রাখা এই জায়গায় না। কথাটা হচ্ছে এই সংবিধানটা যখন প্রণয়ন করা হয় বা তৈরি করা হয় তখন একটা ব্যক্তিকে সামনে রেখে তাকে কেন্দ্র করেই এই সংবিধানটা তৈরি করা হয়। কিন্তু বাস্তবিক অর্থে এক ব্যক্তি কেন্দ্রিক কোনো সংবিধান দিয়ে বিশাল এই ২০ কোটি জনগণের বাংলাদেশ কখনোই পরিচালিত হতে পারে না। আজকে দেখেন আমাদের মূল জায়গাতেই তো গলদ। এই সংবিধানে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তার মানে এখানে রাজা এবং প্রজার একটা শাসন চলছে। তাহলে রাজাকে আর প্রজাকে এই প্রশ্নটি যদি করি উত্তর কীভাবে দেবে এই সংবিধান? আমি যদি সংবিধানকে প্রশ্ন করি ২০২৫ সালে যে রাজাটা কি আর প্রজাটা কি, আমরা কি প্রজা না রাজা? এই প্রশ্নের উত্তর এই সংবিধান দিতে পারে না। তার মানে বাংলাদেশ নামক রাষ্ট্র যে রাষ্ট্রের সংবিধান, সেই সংবিধানের কাছে রাষ্ট্রের নামেরই উত্তর নেই। সেই জায়গায় আমি শেষ করি। এই জন্য আমরা প্রবলেমটা তো সেই জায়গায়। আমার কথা হচ্ছে তারা সেকেন্ড রিপাবলিক চাই, নতুন সংবিধান আসলে আমি শেষ করি। এই যে বিপ্লব বা গণঅভ্যুত্থান যেটাই বলেন আপনি, যেটা হয়েছে এটা তো আসলে বিদ্যমান কোনো আইন সংবিধান কোনোটা মেনে হয় নাই। আসলে টাইম ইজ ম্যাটার, সময়টা গুরুত্বপূর্ণ। সময়টা হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক। যেমন ধরেন আমাদের নিজামুদ্দিন সাহেব বললেন ৩ আগস্ট জনাব নাহিদ ইসলাম এক দফার ঘোষক তারা বলছেন, যাই হোক, তিনি বললেন আমরা এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আর চাই না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। অ্যাবসলিউটলি রাইট, তিনি আসলেই বলেছেন। আমি নিজেও ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। তো ৩ আগস্ট তখন বাংলাদেশের সরকার প্রধান কি? শেখ হাসিনা। তখন তো আর মানে অন্য কোনো সরকার ছিল না। তার মানে সে শেখ হাসিনার শাসন আমলে এরকম একটা দুঃসাহসে ঘোষণা দিয়েছি। আই স্যালুট হিম, আমি তাকে স্যালুট জানাই যে এই দুঃসাহসটা নাহিদ ৩ আগস্ট দেখিয়েছিল। এখন কথা হচ্ছে যে নাহিদ ৩ আগস্ট শেখ হাসিনার এরকম একটা নমরুদীয় শাসন আমলে দুঃসাহস দেখালেন, সেই একই নাহিদ আফটার 5 আগস্ট হাসিনার পতনের পরে কি এমন ঘটলো যে ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারে শপথ নিয়ে সরকারের চেয়ারে বসলেন? তখন কি নাহিদের মনে ছিল না যে আরে আমি তো ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দিয়েছি, এই সংবিধান ফ্যাসিস্ট সংবিধান, এই সংবিধান হাসিনার সার্জারি করে সংবিধান, এই সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না, এটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। তো আমি যে জিনিসটি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি সেই জিনিসটি ডাস্টবিন থেকে তুলে এনে কিভাবে বঙ্গভবনে তার হাতে হাত রেখে আমি শপথ নিলাম। হোয়াট ইজ দিস? এটা কি নিজের সাথে নিজের একটা মানে দ্বিমুখী আচরণ হলো না? দ্বিচারিতা হলো না? নাহিদের কথাই বলছি আমি। সে তো নিজের সাথে নিজের দ্বিচারিতা করেছে যেদিন ওই সংবিধানে হাত রেখে বঙ্গভবনে শপথ নিয়েছেন। প্রশ্নটি এই জায়গায়, জনগণ কিন্তু চায় যে নতুন সংবিধান। এদেশের মানুষ আমরা সবাই চেয়েছিলাম এই বিদ্যমান ফ্যাসিবাদী হাসিনার সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে পারে না। এটা জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। কবে ফেলেছে? 5 আগস্টের আগেই ফেলে দিয়েছে। 5 আগস্টের আগে যে সংবিধানকে জনগণ ছুঁড়ে ফেলে দিল, সেই সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে আপনারা সেই সংবিধান আন্ডারে শপথ নিলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর আগে জনগণকে দেন। আজকে আপনারা সেই সংবিধানের ভিতরে ঢুকে শপথ নিলেন, চেয়ারে বসলেন, 6-7 মাস আমোদ ফুর্তি করলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করলেন, ক্ষমতা ভোগ করলেন। 7 মাস পরে এসে আপনারা দেখছেন আরে আসলে তো হচ্ছে না, আর আসলে এটা দিয়ে হবে না, নতুন সংবিধান দরকার। আরে ভাই, তোমার এই 7 মাস হুঁশ ছিল না? 7 মাসে জানতো না এই সংবিধান দিয়ে এখানে আসবো যে এই সংবিধান দিয়ে দেশ চলতে পারে না? আবার দেখেন তারা একটা মানে কি বলে এটাকে বাকবাকুম খেলা, যেটা আমরা প্রবাদ বাক্য করেছি, খেলা শুরু করেছে জনগণের সাথে। 3 জন উপদেষ্টা যারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে গিয়েছিল, যদিও তারা বলে এই সরকার একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট, আসলে এটা আমরা বিশ্বাস করি এবং বলিও না, কারণ এই সরকার ইনক্লুসিভ সরকার নয়। বাট আমাদের জনসমর্থন রয়েছে, সমর্থন রয়েছে। কেন রয়েছে? আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এই জন্যই আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, এই জন্যই আমরা বলি ছাত্র জনতার সরকার। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে যদি আপনি গভীরভাবে অ্যানালাইসিস করেন, এই সরকার কিন্তু কোনো ইনক্লুসিভ সরকার নয়। কারণ এই বিপ্লবে যে সকল শক্তি বা স্টেক অংশগ্রহণ করেছে, সেই স্টেকদের থেকে জনপ্রতিনিধি নিয়ে এই সরকার গঠন হয় নাই।
এই সরকারে শুধুমাত্র একটা লেয়ার থেকে জনপ্রতিনিধি আছে, সেটা কারা? সেটা হচ্ছে নাগরিক পার্টি বা নাগরিক অধিকার পার্টি, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক পার্টির সমন্বয়ে যে দলটি হয়েছে, তাদের জনপ্রতিনিধি এখানে রয়েছে। এখানে গণ অধিকারের কোনো প্রতিনিধি নেই, বিএনপি নেই, জামাতের নেই। তাহলে এই সরকার কিভাবে ইনক্লুসিভ সরকার হয়? এই সরকার তো ইনক্লুসিভ সরকার না। কিন্তু তারপরেও আমরা সমর্থন কেন দিয়েছি? ওই যে বললাম, ফ্যাসিবাদ পতনের পরে এরকম একটা ভঙ্গুর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য আমরা একটা সাস্টেইনেবল রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে চাই। এই জন্য আমরা ইন্টারিম সরকারকে সমর্থন দিয়েছি। এখন প্রশ্নটি হচ্ছে, আপনারা আপনাদের 3 জন জনপ্রতিনিধি এখানে পাঠালেন, পাঠিয়ে 7 মাস এটাকে এনজয় করলেন। এনজয় করার পরে আপনাদের একজন প্রতিনিধিকে সেখান থেকে বের করে এনে রাজনৈতিক দলের প্রধান বানালেন, আবার 2 জনকে রেখে দিয়েছেন, তারা ওখান থেকে বাকবাকুম করে আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, আপনাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে পিছন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাহলে আসলে এটা কি? আরেকটি বিষয় একবার সংক্ষেপে এটা বলতে হয়, এই যে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নতুন বন্দোবস্ত আমরাও চাই। এখন তারা এই নতুন বন্দোবস্ত বা সেকেন্ড রিপাবলিক এটার যে ব্যাখ্যাটা দিয়েছে, যে আগের সবকিছু বাদ দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই একই নতুন বন্দোবস্ত কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন কিন্তু নিয়ে আসছে, সেটার নাম হচ্ছে হিজবুত তাহরির। হিজবুত তাহরির বলেছে যে এই পুরাতন বন্দোবস্ত দিয়ে বাংলাদেশ চলতে পারে না, আমরা একটা নতুন ইসলামিক রিপাবলিক চাই। তারাও কিন্তু নতুন বন্দোবস্ত চাচ্ছে, ইসলামিক খেলাফত। এখন প্রশ্নটি হচ্ছে, আপনারাও চাচ্ছেন, তারাও চাচ্ছে, তাহলে আপনাদের চাওয়ার তাদের চাওয়ার মধ্যে ফ্যাক্টটা কোথায়? হ্যাঁ, সেই ফারাক আমরা জানবো, তারা তো নিষিদ্ধ ঘোষিত, ওকে হোয়াটএভার, কিন্তু আপনাদের চাওয়া আর আপনাদের চাওয়ার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? সেই ডিফারেন্সটা যদি আপনারা তুলে ধরতে পারেন জনগণের সামনে, তাহলে আমরা বলবো যে আসলে আপনাদের এটাই রাইট। ইতিমধ্যে আমাদের নিজাম ভাই বেশ কয়েকটি বিষয় সামনে নিয়ে আসছেন, যে সরকার গঠন যখন হচ্ছিল অর্থাৎ 8ই আগস্ট, ওই সময় আসলে ছাত্ররা কি করবে না করবে ইত্যাদি ইত্যাদি নিয়ে তাদের মধ্যে একটা সংশয় ছিল যে তাদেরকে বাদ দিয়ে হয়তো সরকার গঠন হতে যাচ্ছে। আরে ভাই, আপনাদেরকে বাদ দিয়ে যদি সরকার গঠন হয়েও যাইতো, তা আপনাদের তো কোনো ক্ষতি ছিল না। আসলে আপনি দেখুন, 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেলেন, হাসিনার পতন হলো, সরকার গঠন হলো কত? 8ই আগস্ট। 3 দিন সরকারবিহীন বাংলাদেশ ছিল, রাষ্ট্রবিহীন। এই 3 দিন অ্যাবসলিউট পাওয়ার ছিল জনগণের হাতে, সরকার ছাড়াই বাংলাদেশ। এই 3 দিন কিন্তু অ্যাবসলিউট পাওয়ার ছিল জনগণের হাতে বা ছাত্রদের হাতে। তাহলে আমি ধরে নিলাম ছাত্রদের বাদ দিয়ে তারা একটা পাপেট সরকার করে ফেললো। তাহলে তখন পর্যন্ত মূল পাওয়ার যেহেতু ছাত্রদের হাতে, সরকার যদি এরকম একটা গঠন হয়ে যেত ক্যান্টনমেন্টের ফর্মুলাই, ছাত্ররা ওই সরকারকে 1 ঘন্টার মধ্যে চেয়ার থেকে নামাতে বাধ্য করতে পারতেন। ওই পাওয়ার কিন্তু তাদের ছিল, বরং ছাত্ররা সেই পথে না গিয়ে তারা ক্ষমতার অংশীজন হওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন এবং ক্ষমতার অংশীজন হলেন। এখন তারা নানান যে উদ্ভট যুক্তি সামনে নিয়ে আসছে, এগুলো অ্যাবসলিউটলি ভেগ এবং এগুলো জনগণ কখনোই খাবে না। আরেকটি বিষয় দেখেন, তারা 3 জন সরকারে অংশগ্রহণ করলেন এবং বললেন এই সরকারের ছাত্র প্রতিনিধি হিসাবে আমরা 3 জন আছি। সেই 3 জন থেকে যখন একজন পদত্যাগ করে, তার মানে ধরেই নিতে হয় যে 2 জন রয়েছে, তারা সেখানে থাকা আর না থাকা একই কথা। এখন প্রশ্নটি হচ্ছে, এই সরকারকে কি এই মুহূর্তে আপনি নিরপেক্ষ সরকার বলতে পারেন? কোনোভাবে বলার সুযোগ নেই। কারণ এই সরকারকে যদি আপনারা ওই নিরপেক্ষ সরকারের জাজমেন্ট দিতে চাই, তাহলে অবশ্যই বাকি যে 2 জন ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারের চেয়ারে রয়েছেন, বিশেষ করে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে, তাহলে এই সরকার কোনোভাবেই তাদের যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতা বজায় রাখার কোনো সুযোগ নেই। এবং জনগণ এই সরকারকে ইতিমধ্যেই একটি মানে একদলীয় বা একপাক্ষিক বা ওই বৈষম্য বিরোধী বা নাগরিক পার্টির সরকার বলেই অভিহিত করেছে এবং করবে ভবিষ্যতে। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে অবশ্যই পদত্যাগ করতে হবে, অন্যথায় এই সরকারের বিরুদ্ধে জনগণ হয়তো আরো ভিন্ন চিন্তা বা ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। মুশাররফ ভাই ব্রিটিশ সংবিধানের একটা এক্সাম্পল দিয়ে বাংলাদেশের সংবিধানকে মানে তুলনা করতে, আসলে এটা বোধহয় করা কোনোভাবেই ঠিক হবে না। কারণ বাংলাদেশের যে কালা কানুন বা আইন কানুন, এগুলো আমরা ওই ব্রিটিশ থেকে সংগ্রহ করেছি। ব্রিটিশরা যে আইনটি 1908 সালে বানিয়েছে, সিভিল প্রসিডিউর বা ওই 1898 সালে সিভিল ফৌজদারি আইন, ওই আইনগুলো এখন কিন্তু মানে ইংল্যান্ডে 98% প্রায় আমরা জানি, আর বাংলাদেশ ওই 200 বছর আগে পড়ে আছে। এখন সুতরাং ওই আইন দিয়ে বাংলাদেশকে কখনো আপনি একেবারে ফারুক